আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চুপ কর, আমার ছেলেটা না খেতে খেতে চিকন হয়ে গেছে, আর 2 প্লেট কেন? আদি বাবা, তুই আরো 2 প্লেট খা বাবা। না আম্মু, আমি আর খাবো না। তোমার ডাইনি মেয়েটা খাবার না পেয়ে তো স্বামীর মায়েরকে চিকন হবে, রাক্ষসী একটা। আমার খাওয়া দেখতে পারে না। আম্মু, তোমার মেয়েকে বাসা থেকে বিদায় করবা কবে? না না, এত তাড়াতাড়ি আমি বিদায় হব না। আগে তুই বিয়ে করবি, তোর বউয়ের সাথে ঝগড়া করব, তারপরে আমি এই বাড়ি থেকে বিদায় হব। আমি কি পাগল নাকি? তোর মতো ডাইনিকে বাসায় রেখে আমি বিয়ে করব? না না, আমি এত পাগল না রাক্ষসী। ওই থাম, তোরা কি শুরু করছিস? কি ঝগড়া শুরু করছি নাকি? তোমার মেয়ে তো শুরু করছে, বাট তাকে বলে বন্ধ করতে। ওকে, বন্ধ করব, একটা শর্ত আছে। কি শত আবার? তার মানে তুই ইচ্ছা করে ঝগড়াটা শুরু করছ, তাই না? কি সত্তর? আমাকে আজকে বিকেলে নিয়ে বের হতে হবে। আজকে ঘুরতে ইচ্ছে করে অনেক, তাহলে ঝগড়া থামবে, না হয় আজকে সারাদিন চলবে। আদি যা, কবে থেকে মারিয়া বের হয় না? আর বিরিয়ানি কিন্তু মারিয়া রান্না করছে তোর জন্য। এই কাহিনী না? আচ্ছা যা, নিয়ে যাবো, এখন আর বিরক্ত করবি না ওকে, বলে রুমে চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিলাম, হালকা চোখটা লাগছে। তখনই মারিয়া এসে ডাকাডাকি শুরু করলে, ওই ফেয়া ওঠ, ঘুরতে যাবি না? যাবো। কয়টা বাজে? 3টা বাজে। এই মেয়ে মাথাটা গেছে, ঘুরতে কি কেউ এই রোদের মধ্যে যায়? যাই, আমরা তো কাছে কোথাও যাচ্ছি না, আমরা দিয়াবাড়িতে যাবো। ওই জায়গায় যেতে অনেক সময় লাগবে না, আবার আসতে হবে না। কি? আব্বু জানলে কি করবে জানিস? কুত্তা, তোকে এই জন্য আমি বিরিয়ানি রান্না করে খাওয়াইছি। আমার বিরিয়ানি ফেরত দে, যাবো না তোর সাথে কুত্তাও। বিরিয়ানি কিভাবে দিমো? তুই এক কাজ কর, আমি বিরিয়ানি খেয়ে আসার পরে বাথরুমে চলে গেছি, তুই গিয়ে দেখ বাথরুমে পাস কিনা। রাগ তুললে কিন্তু পানি দিয়ে দিব তোর পুরো শরীরে। আমি বললাম ওকে, উঠছি, বাট তুই গিয়ে রেডি হ। বললে আমি বাথরুমে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মুর থেকে কিছু টাকা নিয়ে নিলাম। দেখলাম মারিয়া চলে আসলে রেডি হয়। আম্মু থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম দিয়াবাড়িতে। বাসা থেকে গাড়ি নিয়ে আসি নাই, কারণ আব্বু কোনো কিছু আমি চাই না। আসলে জায়গাটা অনেক সুন্দর। মারিয়াকে নিয়ে হাঁটছি, হঠাৎ মারিয়া বলে, ভাইয়া ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খামো, চল ভাইয়া। মারিয়াকে নিয়ে আমি চলে গেলাম ফুচকার দোকানে। মারিয়া একটা ফুচকার অর্ডার দিলে আমি ফুচকা খাই না। মারিয়া জানে মারিয়া খাচ্ছে, মাঝে মাঝে আমাকেও একটা করে খাওয়াই দিচ্ছে। আসলে ভাই বোনের ভালোবাসাটা অন্যরকম হয়। সারাটা বিকাল মারিয়াকে নিয়ে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা করছে। আমি মারিয়াকে বললাম চল বাসায় যাই, বলে মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমাদেরকে দেখে আব্বু বলতে লাগলো, আমার এতগুলো গাড়ি কার জন্য কিনেছি? বেড়াতে গেলে বাসা থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারলে না? কাদের জন্য আমি টাকা কামাই করি? আপনাকে কেউ বলে নাই যে আমাদের টাকা লাগবে, আপনার টাকা আপনার কাছে রাখেন, বলে রুমে চলে আসলাম। আর আব্বু চিল্লাচিল্লি শুরু করে দিলে আমি ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম। আমি সোজা পড়ার টেবিলে চলে আসলাম। আব্বু চিল্লাচিল্লি করতে শুরু করলে আমি চুপচাপ করে বসে আছি। হঠাৎ রুমে আম্মু আসলে, এসে বলে, কি দরকার ছিল এত দেরি করে আসার? এখন তোর আব্বু চিল্লাচিল্লি করছে। আমি আম্মুকে বললাম এখন আমি পড়বো, তুমি যাও, বলে আম্মুকে পাঠিয়ে দিলাম। আর আমি পড়তে শুরু করলাম। কালকে পরীক্ষা হিসাব বিজ্ঞান, তাই ভালো করে পড়তে হবে, লিখতেও হবে। রাত ভরে শুধু লেখছি আর লেখছি। কখন যে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো ধাক্কায় আমার ঘুমটা ভেঙে আমি দেখলাম মারিয়া। ওই তোর না পরীক্ষা, আর তুই এখন ঘুমাস? পরীক্ষা? আমার টেনশন তোর কেন? টেনশন তো আমারই থাকবে, কারণ আমি সব সময় চাই আমার ভাইয়া যে ভার্সিটির 1 নাম্বার হয়ে থাকে, 2 নাম্বার হতে যেন না হয়। এই কাহিনী না? আচ্ছা যা, দেখবি তোর ভাই 1 নাম্বার হবে। আচ্ছা যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। 8টা 40 বাজে, আমি তোমার রুমটা গুছিয়ে দেই। ওকে, বলে বাথরুমে চলে গেলাম। গিয়ে গোসল করে এসে দেখি রুমটা গুছিয়ে বসে আছে মারিয়া। আমি রেডি হয়ে মারিয়া আর আমি একসাথে নিচে গেলাম। আমি নাস্তা করে বের হলাম। বাস স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি। বাস এলে আমি বাসে করে ভার্সিটিতে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। মাঠে এক কোণে বসে আছি আর ভাবছি আকাশের কথা। আকাশ থাকলে না কত ভালো হতো। হঠাৎ করে একটা কাশির শব্দ হলে দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে কিছু ফ্রেন্ড নিয়ে। আমি বললাম, সমস্যা কি আপনার? সমস্যা হলে তুই আচ্ছা বলতে তুই কেমনি ইউনিভার্সিটিতে ভর্তি হলি? তোর মতো ফকিনির পোলা তো এই ভার্সিটিতে চান্স পাওয়ার কথা না। সে আপনি না জানলেও চলবে। আপনি আমার পিছে পড়ছেন কেন?
আর আপনি জানেন আমি ফকিনি না, কোটিপতির ছেলে। এমনিতে হতে পারে আমার বাবা 10 জনের একজন। হুমা বলে কি এই ফকিনের বাচ্চা? মানুষ রাতে স্বপ্ন দেখে, আর এই ফকিনের বাচ্চা তো দিনের বেলা স্বপ্ন দেখে রে। আমার রাত চেপে বসলে মাথা, এই মাইয়া শুধু আমাকে ফকিনি বলে। এইটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে কিছু একটা করতেই হবে, থাপ্পড় দেওয়া যাবে না। একেবারে যখন তার শিক্ষা হয় নাই তার, আর হবেও না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তার ফ্রেন্ডের সামনে তার ঠোঁটে কিস দিয়ে দিলাম। আদিবা অনেক জোরাজোরি করছে ছাড়ার জন্য, আমি শক্ত করে ধরে রাখছি। 30 সেকেন্ড পরে ছেড়ে দিছি আর বললাম, এখন কি করবি? এই ফকিনির বাচ্চা, তোকে কিস করছে, এখন কি করবি? তোকে তো আমি দেখে নেব। যা যা, পারলে কিছু করে দেখাস। বলে চলে এলাম পরীক্ষার হলে। সময় আছে 10 মিনিট, একা একা বসে আছি। হঠাৎ করে একটা মেয়ে আসলে বলে, হাই, আমি জান্নাতুল ইসলাম ঈশা। আবির আহমেদ আদি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। কেন, কোনো সমস্যা? আদিবা আপনাকে আমার কাছে পাঠাচ্ছে প্রতিশোধ নেবার জন্য, তাই না? আপনার কি তাই মনে হয়? আর আমি কারো হুকুমের চাকর না, ওকে? ফ্রেন্ড হতে হবে না। ওকে ওকে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা এখন থেকে ফ্রেন্ড, ওকে? তাহলে তুই করে বলবি, আপনি না, ওকে? এর মধ্যে আদিবা তার ফ্রেন্ডের নিয়ে চলে আসলে, আর আমি জান্নাতুলকে বললাম, এখন তুই গিয়ে তোর সিটে বস। এক ফকিন্নি আরেক ফকিন্নির খবর রাখে। তখন বলে হাসতে থাকে তার ফ্রেন্ডগুলো। যে মেয়ে ফকিন্নি কিস খায়, সে মেয়েছে কত বড় লোক তা আমার জানা হয়ে গেছে। তখন আদিবা সাথে সাথে আমার শার্টের কলার ধরে ফেলায়, আরও কিছু একটা বলতে যাবে, এর মধ্যে স্যার চলে আসলো। কি হয়েছে এইসব? স্যার, এই তো ছোট লোকটা আমাকে তোমাকে কি করেছে সে? আমাকে স্যার বলতে পারবো না। যদি বলতে না পারো তাহলে ওকে ছেড়ে আর সোজা হয়ে বসো। আদিবা লক্ষ্মী মেয়ের মতো করে আমাকে ছেড়ে দিল, আর আমি সোজা হয়ে বসলাম। তখন স্যার সবার উদ্দেশ্য করে বলে, এইটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছোট লোক বড় লোক বলতে কিছুই নাই। এখানে সবাই জ্ঞান অর্জন করার জন্য এসেছে। তুমি বড় লোক বলে আরেকজনকে ঘৃণা করবা তা না, সবাই এখানে মিলেমিশে থাকবা। আর কখন আদির সাথে আদিবা ঝগড়া না দেখিয়ে বলে দিলাম, যদি দেখি তাহলে সত্যি সত্যি দুজনের জন্য অনেক কঠিন শাস্তি আছে। আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম। আর এই বজ্জাত মেয়ে থেকে একটু দূরে থাকা ভালো। স্যার পরীক্ষার খাতা আর প্রশ্ন দিলে আমি প্রশ্ন পেয়ে ভালো লাগছে, কারণ আজকে আমার সব কমন পড়েছে। আমি মন দিয়ে লেখা শুরু করলাম। হিসাব বিজ্ঞান। এই টাকা নিয়ে মাথা গরম করে পরীক্ষা দেওয়া যায় না, ঠান্ডা মাথায় লিখতে হয়। জাবেদা ছিল তাই সহজ করে নিলাম, তারপরে নগদ ছিল তাও করে নিলাম, তারপরে খতিয়ান করে নিলাম। বাট খতিয়ান করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে আমার। পিছে ছিল জান্নাতুল, তাকে বললাম সব কিছু কি ঠিকভাবে দিছে কি না। জান্নাতুল বলে খতিয়ান সমস্যা। আমি জান্নাতুলকে খতিয়ানটা করার জন্য সাহায্য করলাম। এইভাবে সবগুলো উত্তর সুন্দরভাবে করে নিলাম। আর দেখলাম আদিবা কাটাকাটি করা শুরু করে দিছে, আর আমার দিকে আর চোখে তাকায়। চোখে চোখ পড়তেই আমরা দুইজনই চোখ নামিয়ে নিলাম। স্যার যথাসময় সবার খাতা নিয়ে নিলে আমি বের হলাম পরীক্ষার হল থেকে। তখন জান্নাতুল বলে, আদি, মাঠে একটু দাঁড়া, আমি আসছি। ওকে তুই আয়। বলে আমি এক কোণে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পরে জান্নাতুল আসলে আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলে, সাথে তার ফ্রেন্ডরাও আছে। আদিবা বলে, দেখ দেখ, এক ফকিন্নি আরেক ফকিন্নির কাছে আইছে, দেখলে বমি বমি আসে। পমি আমাকে দেখে আসে নাকি অন্য কোনো কাহিনী আছে? পরে তো আবার আমার উপর অন্য কোনো মামলা ঢুকিয়ে দিবে। তখন আদিবা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলে, কি বলতে চাস তুই? আর ফকিন্নি তো ফকিন্নি, চিন্তা ভাবনা থাকে। ফকিন্নিকে এত অহংকার কিসের তোমার? তুমি দেখতে সুন্দরী, বাবার টাকা আসে বেশি, এই জন্য? তোর বাপের থেকেও আমার আব্বুর টাকা কম না। আর একবার যদি ফকিন্নি কথাটা মুখ দিয়ে বের হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সাথে সাথে আদিবা চুপ হয়ে গেল। জান্নাতুল, আমি গেলাম। দাঁড়া, তুই এখন এখানে দাঁড়িয়ে আছি কেন? যাও এখান থেকে। ওকে, যাচ্ছি। আরে কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকারী, আর তোকে ফকিনি ফকিনি বলে তাই একটু রাগ হয়েছে। আচ্ছা, তোর বাসায় কে কে আছে রে? আর থাকিস কোথায়? কেন রে, জেনে কি করবি? আরে বল না শুনি। আম্মু আব্বু ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আম্মু আব্বু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপ মেসেঞ্জার পদে আছে। তোর আব্বু কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? ঠিকানা আপনাদেরকে বললাম না? তোর কোথায়? এই ঠিকানাটা আমাদের। ভালো, এখন চল বাসায় যেতে হবে। ওকে চল, আমি একটা রিক্সা নিয়ে তোকে নামিয়ে দিয়ে আসি, কেমন? এই না না না, আমি যে একাই যেতে পারবো, বরং তুই ঠিকঠাক বাসায় যা, কেমন?
ওকে, বাট তোর ফোন নাম্বারটা আমাকে দে। 0140686। ওকে, এখন আমি আসি বলে জানাতুরা থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসে করে আমার ভার্সিটির সামনে। দাঁড়িয়ে পড়ে আমি বাসে করে বাসার সামনে চলে আসলে টাকা দিয়ে গাড়ি থেকে নামলাম, গেট খুলে নিলাম। দরজায় কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে আমি বললাম, তুমি কেন? আম্মু, মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই? মারিয়া তো স্কুল থেকে ওই কখন এসেছে, কিন্তু সে তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না আমাকে। আম্মু, তুমি জানতে চাইবে না কি হয়েছে? দেখ, আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাজাও টেবিলে বলে মারিয়া রুমে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপচাপ করে খাটের এক কোণে বসে আছে। আমি বললাম, কি হয়েছে আমার রাক্ষসী বোনটাকে কে কি বলেছে? কি হয়েছে মারিয়া, আমাকে বল বোন আমার। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে, আমার বোনটা কাঁদে কেন? কে কি বলছে বল আমাকে। ভাই, আজকে না সোহান নামের একটা ছেলে আমাকে প্রপোজ করছে। আমি রাজি হই নাই বলে আমাকে বলছে কালকে যদি আমি স্কুলে যাই আর ওর প্রপোজটা গ্রহণ না করি তাহলে নাকি আমাকে সে সবার সামনে অপমান করবে। সোহানটা কে আমাকে একটু বলতো। আমাদের স্কুলের সভাপতির ছেলে, অনেক বখাটে। আচ্ছা, এই জন্য তোর মন খারাপ তাই না? আচ্ছা চল, এখন খাবার খাবি, ঠিক আছে? পরে দেখছি কি করা যায়। তুই খাবার টেবিলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি যাচ্ছি, তুমি আসো। আর আমার চকলেটটা কই? চকলেট আগে একটা হাসি দে তুই, তারপরে পাবি। সবসময় কি হাসি আসছে নাকি? কিন্তু চকলেটের জন্য হলেও জোর করে হাসি দিতে হয়। আমি সেটা জানি, তোর হাসিটা দেখলে আমার ভালো লাগে বোন। তুই সবসময় এভাবে হাসি খুশি থাকবি কেমন? আর এই নে তোর চকলেট। ভাইয়া, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। আমি বললাম আসছি বলে আমার রুমে গেলাম। গিয়ে দেখে একটা কল আসলে কলটা কেটে আমার এক বন্ধুকে কল দিলাম। তার বাসা মারিয়ার স্কুলের সাথে। আমি বললাম, বন্ধু, সোহানের সম্পর্কে কিছু বলবি আমাকে? কেন, কি হয়েছে একটু বলবি আমাকে? তেমন কিছু না। সোহান একটা বকাটে ছেলে, শুধু মেয়েদের পিছন পিছন ঘুরে আর প্রপোজ করে। রাজি না হলে মেয়েটার ইজ্জত হারাতে হয়। বাপের ক্ষমতা, টাকা আর পুলিশ, এইটার কারণে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। ওকে বন্ধু, ধন্যবাদ তোকে, বাই। একটু বিজি আছি, পরে কথা বলবো বলে কলটা কেটে দিলাম। বন্ধুর সাথে কথা বলার কারণটা হলো সোহানের ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। আমাদের থেকে পাওয়া কম আছে। এর মধ্যে ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করি। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসছে। কুত্তা, বান্দর, হনুমান, শয়তান, আমার ফোনটা কাটলি কেন? আরে কে আপনি? আমাকে বকছেন কেন? তোকে খুন করে ফেলবো, শয়তান পোলা। আরে আজব, কে আপনি? আগে নাম বলেন। এর মধ্যে মারিয়ার ডাকাডাকি। ভাইয়া, খেতে আয়। আমি এখন খাবো না, বাই। আরে আরে শোন, আমি জান্নাতুল। আরে খাচ্ছর মেয়ে, তুই আমাকে বকছিস তাই না? আচ্ছা দোস্ত, আমি আগে খেয়ে আসি কেমন? ওকে যা, খেয়ে এসে আমাকে একটা কল দিবি কেমন? বলে খেতে গেলাম। গিয়ে দেখি মারিয়ার আম্মু বসে আছে আমার জন্য। সবার সাথে খেয়ে এসে আমি একটা ঘুম দিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো কল। জানাতুলের সাথে সাথে ব্যাক করলাম। সরি। রাখ তো সরি, তোকে যে বললাম কল দিবার জন্য, তার কি হলো? তুই কল দিছিলি আমাকে? তুই কল দিছিলি আমাকে? সরি রে, আমি ভুলে গেছিলাম তাই সরি বললাম রে। ওকে, আর শোন, কালকে আমার সাথে দেখা করতে পারবি বিকেলে? ওকে, পারবো। কখন কোথায় আসতে হবে? আমি বলে দেবো তোকে। ওকে, বাই। তারপরে আমি চলে গেলাম আমাদের বাসার ছাদে। বিকালটা কাটালাম ছাদে, ভালো লাগলো। সন্ধ্যার সময় রুমে আসলাম। কাল থেকে ভার্সিটি বন্ধ কিছুদিনের জন্য, তাই রুমে ঘুমানোর চেষ্টা করছি। তখন আম্মু আসলে এসে বলে নাস্তা খেয়ে যেতে। আমি চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে এসে বললাম আমাকে যেন আর ডাক না দেয় বলে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। কি একেবারে সকালে মারিয়ার ডাকে ঘুম ভেঙে গেলে মারিয়াকে নিয়ে স্কুলে যাব। মারিয়াকে নিচে পাঠিয়ে আমি রেডি হলাম, সাথে পিস্তলটাও নিলাম। আম্মুর কাছ থেকে কিছু টাকা নিলাম। মারিয়াকে নিয়ে স্কুলে আসলাম। বললাম তুই আগে যা, দেখবো ছেলেটা কে। ওকে। মারিয়া ঢুকলে আমি তার পিছু পিছু ঢুকলাম। আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, মারিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে একটা ছেলে মারিয়ার হাত ধরে ফেলায়। আমার তো রাগে মাথাটা আগুন হয়ে গেলে আমার হাতের কাছে একটা লাঠি ছিল। দৌড়ে গিয়ে যে হাত দিয়ে মারিয়া হাত ধরে রাখছে সেই হাতের মাঝে একটা বাড়ি দিতেই সে একটা চিল্লানি দিয়ে নিচে পড়ে গেলে আমি তাকে ইচ্ছে মতো মারলাম। স্কুলের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কোথা থেকে যেন কিছু লোক আসলে আমি পিস্তলটা হাতে নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতে সবাই চুপ হয়ে গেছে। সোহান ছেলেটাকে মারার পরে কিছুক্ষণ পরে একটা লোক আসলে আর সাথে পুলিশ লোকজন এসে সোহানকে বাবা বাবা বলে বুকে টেনে নিলে
আর আমাকে পুলিশ ধরে সাথে সাথে স্কুলের ভিতরে চলে আসলে আরেকজন, আর সে হলে